কি অবস্থা ভালোবাসার মানুষজন? আশা করি সবাই সুস্থ আছেন। বাংলাদেশের পত্রিকাগুলো এবং প্রথম আলো সহ যত ধরনের অনলাইন পত্রিকা, অফলাইন পত্রিকা বা যেখানে যান, এখন সবচেয়ে হট টপিকস বা সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে সেটা হলো আমাদের কোটা বিষয়। চাকরির ক্ষেত্রে কোটা বর্তমান যুব সমাজ এবং আমাদের মতো যারা লেখাপড়া করছে, যারা অন্তত শিক্ষিত হয়েছে তাদের কাছে একটা অভিশাপ স্বরূপ। কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে কোটাটা কতটা গ্রহণযোগ্য। এখনকার সময়ে এসে কোটাটা একেবারে প্রশমিত করার কথা বলা হয় নাই। যে সময় 2018 সালে কোঠা আন্দোলন হয়েছিল তখন 10% কোঠা রাখার কথা বলা হয়েছিল, যেখানে কোঠা ছিল 56%, তার আগে আরও ছিল 60% ছিল, আস্তে আস্তে কমায় 56% কোটা রাখা হয়েছে। ভাবুন তো ভাই, 100 জনের ভিতরে 56 জন যেখানে কোটা দ্বারাই নির্ধারিত হবে একটা সমাজে, আর বাকি মাত্র 44% মানুষ বা 44% শিক্ষিত যারা আমাদের মতো, যারা যাদের বাপ দাদা মুক্তিযুদ্ধ করে নাই, যাদের কোনো কোটা নাই, যারা আঞ্চলিক কোটা নাই, প্রতিবন্ধী কোটা নাই, এই ধরনের কোনো কোটাই নাই, তারা কি করছে? এই আন্দোলন বা এই ক্ষেত্রে যে তারা অনেকটা পিছিয়ে যাচ্ছে, কেননা মাত্র 44%, এবং ওই যারা কোটাধারী তারাও কিন্তু এই 44%-এর ভিতরেও ঢুকতে পারবে চাইলে, এমন একটা বিষয়। আবার বলা হচ্ছে যারা কোটা ভিত্তিক যদি লোক না পাওয়া যায় তখন সাধারণ থেকে নেবে। এখন ভাই, আমাদের কোটা আন্দোলনে বা কোটার যে বিষয়টা সেখানে লেখা আছে যে মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা তো প্রথম ছিল, এখন মুক্তিযোদ্ধার সন্তান, এখন মুক্তিযোদ্ধার নাতি নাতনিও, তাদেরকে 40% কোটা দেওয়া হচ্ছে শুধুমাত্র। ভাবুন তো, মুক্তিযোদ্ধার নাতি নাতনি, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আমি অসম্মান করে কাউকে কথা বলছি না, তারপরেও মুক্তিযোদ্ধাদের, তারা যেটা আমাদের দেশকে স্বাধীন করছে, অবশ্যই সেই স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রাখি, তাদের সেই কঠোর আন্দোলন বা মুক্তিযুদ্ধ সেটার প্রতি অবশ্যই আমরা শ্রদ্ধা করি, সেটাকে অবশ্যই ভালোবাসি, সেটা রেসপেক্টের জায়গা রাখি। কিন্তু তাই বলে তাদের সব কিছু তাদের প্রেক্ষাপটে দেয়া দেয়া, মানে তাদেরকে জমি দেওয়া, তাদের বাড়ি দেওয়া, সব কিছু দিতে, এমনকি আমাদের আমাদের অঞ্চলের কথাই ভাবলে বোঝা যায় যে মুক্তিযুদ্ধ নাতি নাতনি পর্যন্ত সবাই অলরেডি চাকরি প্রায় পেয়ে গেছে, তারপরেও তাদেরকে কোটা রাখতে হচ্ছে 40%। নাতি নাতনি কয়েকদিন পরে নাতি নাতনি না রাখলেই হয়, এমন একটা পর্যায়ে চলে আসছে, মানে মুক্তিযোদ্ধাদের নিয়েই যেন সব কিছু সেভাবেই সেই প্রেক্ষাপটে চলে যাচ্ছে। সেটা অবশ্যই দায়িত্ব পারে তার, তাই বলে 40% সেটা বেমানান আমাদের ক্ষেত্রে। আবার নারীদের ক্ষেত্রে 10%, ও জেলা ভিত্তিক বা উপজেলার যারা কৃষি আছে তাদের 10%, পার্বত্য অঞ্চলে 5%, এবং প্রতিবন্ধী কোটা 1%। ভাই, এই হারটা কমানো দরকার। মিনিমাম 10%, মানে টোটাল মিলে 10% রাখলে সেটা মানা যায় যে 100 জনের ভিতরে 10 জন কোটাধারী হবে এবং 90 জন মেধা ভিত্তিক হবে, কিন্তু সেটা না করে কি করা হচ্ছে? 56% করে রাখা হচ্ছে, 44% যারা মেধার ভিত্তিতে তারা যাবে। এখানে দেখুন কতটা ডিসক্রিমিনেশন, যেখানে আমি নারী কোটার ক্ষেত্রে কয়েক বছর আগে, মানে 2-3 বছর আগে যে সময় প্রাইমারিতে নিয়োগ হলো, একটা ছেলে 65 পেয়েও সেখানে সঠিকভাবে নিয়োগ পাচ্ছিল না। কেন? তার কোটা নাই। কিন্তু নারী কোটা হওয়ার কারণে আমাদের তো, আমরা জানি যে প্রাথমিক বা প্রাইমারিতে নারী কোটা প্রচণ্ড, এবং সেটার ভয়াবহ প্রভাব আমাদের সমাজে পড়ে। সেখানে একটা মেয়ে 45% নাম্বার পেয়ে, মানে 70-এর ভিতরে 45 পেয়ে সে সুন্দরভাবে চাকরি পেয়ে যাচ্ছে, এবং সে দাম্ভিকতার সাথে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের যারা, আমাদের মতো যারা ছেলেরা লেখাপড়া করছে তারা অভিশপ্ত কপাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভাবছে যে আমাদের তো কোটা নাই, কি করব, এমন একটা পর্যায়ে চলে গেছে। এখন এই কোটা নিয়েই হচ্ছে যত কথা। আমাদের দেশের যারা শিক্ষিত সমাজ আছে তারা অবশ্যই নিজেদের স্বার্থে ছাড়া কখনো কথা বলে না। কোটা আন্দোলন 2018 সালে একটা বৃহৎ আন্দোলন হয়েছিল, যে সময়ে কোটাটা প্রশমিত করা হয়েছিল, অন্তত প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে বা ওই ধরনের চাকরির ক্ষেত্রে কোটাটা পরিপূর্ণ রদ করা হয়েছিল। কিন্তু ইদানিংকালে আবার কোটা প্রচলন, আবার সেটা নিয়ে রিট, সেটা নিয়ে বিভিন্ন আন্দোলন। ভাই, বারবার কেন আন্দোলন করা লাগবে? আর একটা যৌক্তিক বিষয় নিয়ে বারবার আন্দোলন করলেও ছাত্রছাত্রীদের ভিতরে এক ধরনের নেগেটিভ প্রভাব পড়ে। আমাদের সমাজে ছাত্রছাত্রী বা বিশ্ববিদ্যালয় বোর্ডের যারা লেখাপড়া করছে মনে করা হয় যে তারাই যেন সবকিছু আন্দোলন করে ছিনিয়ে নেয়, মানে আমাদের সেই 52 বা 47 থেকে শুরু করে যে ছাত্ররা আন্দোলন করে করে সবকিছু ছিনিয়ে নিচ্ছে, অবস্থা এখন তেমন হয়ে গেছে, মানে যে কোনো জায়গাতে যাবেন আন্দোলন করতে হবে। আমাদের রেজাল্টের বিষয়ে, আমরা যারা 7 কলেজে পড়তাম তাদের রেজাল্টের বিষয়েও আপনার আন্দোলন করতে হতো, যে হ্যাঁ রেজাল্ট দিবে কবে, আন্দোলন না করলে রেজাল্ট পাচ্ছি না, কিংবা আন্দোলন না করলে ভর্তি কার্যক্রম সঠিকভাবে হচ্ছে না, গতিশীল হচ্ছে না। এই যে ভাই, একটা আন্দোলন টেন্ডেন্সি কেন থাকবে? একটা যৌক্তিক যেটা দাবি, সেটা আমাদের দেশে যারা প্রধানরা বসে আছে, যারা উপরের লেভেলে যারা বসে আছে, তারা তো আর মূর্খ না, তারা তো জ্ঞানহীন না যে একটা যৌক্তিক বিষয় নিয়ে সেটা কতটা যুক্তিসঙ্গত, এবং এককভাবে একটা সরকারের একটা দল, একটা গোষ্ঠী একটা সিদ্ধান্ত নিতে পারে না কখনো।
এটা গণতান্ত্রিক ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য না। সবারই সিদ্ধান্ত গ্রহণ বা সবারই এই বিষয়টা নিয়ে কথা বলার অধিকার আছে। একটা বিষয় যে সময় আমাদের সংসদে বা যে কোনো জায়গায় সেটা উত্থাপন করা হবে, সেটা কার্যকর করা হবে, তখন তো সেটার একটা সামাজিক প্রেক্ষাপটে সেটা কতটা গ্রহণযোগ্য, সেটার প্রভাব কী কী হইতে পারে, এই ধরনের সামাজিক গবেষণাগুলো হওয়া দরকার। এমনিতে নিজেদের মতো একটা আন্দোলন বা নিজেদের মতো একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন, সেটা চাপিয়ে দেওয়া হয়ে গেল আমাদের উপরে, যেটার ভুক্তভোগী আমাদের মতো সাধারণ ছেলেমেয়েরাই হয়। যা হোক, এই কোটার মতো অভিশাপ আমাদের সমাজ থেকে দূর হোক। ধন্যবাদ সবাই।